ঠাকুরবাড়ির রান্না বাঙালিদের কাছে একটা আলাদাই আবেগ। ঠাকুরবাড়িতে যে শুধুমাত্র আমিষ রান্না করা হতো এমন কিন্তু নয়, বিভিন্ন স্বাদের নিরামিষ রান্নারও সেখানে বহুল প্রচলন ছিল। বাড়ির বিধবা বয়োজ্যেষ্ঠদের জন্য নানা স্বাদের নিরামিষ রান্না করা হতো, তার মধ্যে অন্যতম পেঁপে আলু পোস্তর রেসিপি। সেটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। এর জন্য প্রথমে একটা পেঁপে আর আলু নিয়ে নিয়েছি। আর পেঁপে আর আলুগুলোকে দেখুন পাতলা পাতলা করে, খুব একটা মোটা কিন্তু আমি রাখিনি, কেটে নিয়েছি। এবার কড়াইতে একটু তেল দিয়ে, সাদা তেল নিয়েছি, আর পেঁপেগুলোকে ভাজতে দিচ্ছি। আমরা যে এখন এত দাম দিয়ে পোস্ত খাচ্ছি, সেই পোস্তের ইতিহাস কিন্তু ভারতে মোটেও সুখদ ছিল না। মোগল আমলে ভারতীয়রা পোস্ত সম্পর্কে প্রায় জানতো না বললেই চলে, খুব কম চাষ হতো। কিন্তু যখন ব্রিটিশরা ভারতে আসে, তারা চীনের সাথে চুক্তি করে যে সেখানে তারা আফিন রপ্তানি করবে। তার জন্য বাংলা, বিশেষ করে বিহারের মাইলকে মাইল জমিতে তারা আফিন চাষ করায় কৃষকদের বলপূর্বক। আফিন থেকে আঠাটাকে বার করে নেওয়ার পর যেটা পড়ে থাকতো তারা সেটা ফেলে দিত। চাষিদের কাছে কিচ্ছু খাবার ছিল না। তখন মেয়েরা করলো কি, দেখলো যে ওই যে আফিনের দানাগুলো তারা ফেলে দেয়, সেগুলো কিন্তু তার মধ্যে কোনো মাদকতা নেই, মানে তার মধ্যে কোনো নেশার বস্তু নেই। তো সেই খিদের জ্বালা মেটাতে সেখান থেকেই শুরু হলো পপি সিড, মানে ওই পোস্তের আবিষ্কার ভারতে শুরু হলো। তো দেখুন, কথা বলতে বলতে আমার যে পেঁপেগুলো সেগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এখান থেকে একটু তেল পরে তুলেও নেব। এবার এই সময় আমি আলুগুলোকেও এখানে ছেড়ে দেবো এবং আলুগুলোকে দিয়েও ভালো করে নেড়ে খানিকক্ষণ ঢাকা রেখে দেবো। আলুগুলো আমার দেওয়া কমপ্লিট। এবার ভালো করে নাড়বো। এই রান্নাটাতে এটা হচ্ছে বেশি কিন্তু জলের প্রয়োগ হবে না। নাড়তে নাড়তে ঢাকা চাপা দিতে দিতেই কিন্তু জিনিসটা সেদ্ধ হয়ে যাবে। ওই জন্য প্রথমে আমি আপনাদেরকে দেখিয়েছি পেঁপেগুলো একটু পাতলা পাতলা করে কাটবেন, আর আলুগুলোও ঠিক সেম। আমি আবার জিনিসটাকে ঢাকা দিয়ে দিলাম। এবার দেখুন, একটা মিক্সচারের মধ্যে এখানে একটু বেশি পরিমাণে পোস্ত লাগবে, তো পোস্তটা আমি দিয়ে নিচ্ছি। এতটা পরিমাণ পোস্ত আমি দিয়েছি। এবার এটাকে একবার শুকনো চালিয়ে নিয়ে তারপরে একটু জল দিয়ে আমি এটাকে বেটে নেব। পোস্ত বাটাটা আমার হয়ে গেছে। এবার দেখা যাক পেঁপে আর আলুর কী অবস্থা। পেঁপে আর আলুগুলো মোটামুটি এখানে হাফ ডানের থেকেও বেশি সেদ্ধ হয়েই গেছে। এবার আমি ওই আলু আর পেঁপেটাকে একটা বাটিতে আমি তুলে নিলাম। আর কড়াইতে যে তেলটা ছিল আমার মনে হচ্ছিলো একটু বেশি আছে, ওই জন্য একটু তেলটা কমিয়েও নিয়েছি। এবার এই তেলের মধ্যে 1 চামচে আমি কালো জিরা আর 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাগুলো যখন থেকে সুন্দর গন্ধ বেরোবে, তখন ওই ভাজা পেঁপে আলুগুলো এখানে অ্যাড করে দিতে হবে। খানিকক্ষণ ওই ফোড়নের সাথে পেঁপে আলুগুলোকে ভালো করে নেড়ে নেওয়ার পর বাটা পোস্তটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। এই রেসিপিতে পোস্তটা একটু বেশি দিতে হবে ঠাকুরবাড়ির রান্না অনুসারে। আমরা অনেক সময় কাঁচা পোস্ত ব্যবহার করি, কিন্তু এই রান্নাটাতে কিন্তু পেঁপের সাথে এই পোস্তটাকে ভালো করে কষাতে হবে, মানে ভাজা ভাজা মতো করতে হবে। পোস্তর মধ্যেও খানিকটা জল ছিল, তাই ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এবার দেখুন, একটা আদার টুকরো আমি নিয়ে নিয়েছি, আর 1 চামচ এখানে আমি চিনি অ্যাড করে দিলাম। এবার ওই বেটে রাখা আদাটা সবার লাস্টে অ্যাড করবেন। আদাটা কিন্তু বেটে সবার লাস্টে এখানে অ্যাড করতে হবে। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। এখন এর মধ্যে একটু জল আছে, জলটা পুরো একেবারে টানিয়ে দিতে হবে। ব্যাস, জলটা টানিয়ে দেওয়ার পরেই আমার রেসিপিটা পুরো তৈরি। গরম ভাতের সাথে বা আপনারা যার সাথে এটা খেতে পছন্দ করবেন তার সাথে এটা পরিবেশন করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে, লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট অবশ্যই করবেন।